জয়গুরু রাহাদা জয়গুরু, আপনাকে আমার শ্রদ্ধা প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আমরা আজ অনেক দিনের পরে আবার ঠাকুরকে নিয়ে বা ইষ্ট প্রসঙ্গ নিয়ে বসছি। আমরা সে একই কথা, আপনার মুখ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনব, ঠাকুরের কথা শুনব। দয়া করে যদি ঠাকুরের কিছু কথা বলেন তাহলে আমরা অনুপ্রাণিত হব, উদ্বুদ্ধ হব। জয়গুরু দাদা, ঠাকুরের সম্পর্কে কিছু বলুন, আমরা শুনবো। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनाम् विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे এটা কথা আছে, জানি না কোনো মহাপুরুষের, আমার ঠিক নাম বলতে পারবো না, যে মানে পৃথিবীতে যত আছে স্থলভাগ সে যদি হতো কাগজ, আর যদি যত আছে গাছপালা মানে সেগুলো যদি হতো কলম, আর পৃথিবীতে যত আছে জলাশয় সেটা যদি হতো কালি, তাহলে বিধাতার কথা লিখেও নাকি শেষ করা যায় না। এটা আমি একবার আমাদের গুরু ভাই, তিনি মুসলিম, তিনি একটা বক্তৃতা দিতে বলছিলেন নাকি মহব্বত বেড়েছে। আবার আর একজনের কাছে শুনেছি এটা নাকি ভগবান মানে শ্রী চৈতন্যদেবের কথা, কে জানি না এটা কার কথা, তবে কথাটা ঠিক একটা প্রবাদ আছে যে এই দুনিয়া সবটা স্থলভাগটা যদি হতো কাগজ, আর যদি গাছপালা যা হতো সে যদি কলম হতো, আর যত জলাশয় আছে সে যদি কালি হতো, তার কথা লিখে যেন আর শেষ হতো না। যাই হোক, তা ব্যাপার হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের কথা মানে মাঝে মাঝে যখন একা একা থাকি যে অনেক কথা ভেসে আসে, ভাবি তখন যদি কাউরে পেতাম বলতাম, পাই না, এসে আবার উবে যায়। আর বয়স তো শেষ হয়ে যার কথা ছাড়া অনেক সময় কি জানেন, এই বলতে কি মানে স্মরণশক্তিটা কেমন যেন মাঝে মাঝে ড্রপ করছে। একজনের নাম হঠাৎ মনে পড়লো, কিছুক্ষণ নামটা ভুলে গেলাম, আর কিছু তো মনে আসে না। সেই চেষ্টা করিয়ে আনতে আনতে একদিন, 2 দিন, 3 দিন পর হয়তো মনে এসে গেল। তাই কষ্ট হয় যে স্মরণশক্তি, কারণ বয়সের সঙ্গে হবে, এটা কাউকে দোষ দিই না। কালকে অনেকদিন ঘর থেকে বেরোই না, একে তো আমার শরীরটা তো জানেন পড়ে গিয়ে আমার
ঠ্যাংটা ইয়ে হয়েছিল। তারপরে যাই হোক মোটামুটি হাঁটা চলা করি পরম পিতার দয়ায়। তিনি ভাঙিয়েছিলেন, আবার তিনি করে দিলেন। এনি হাও সেটা নিয়ে কোনো অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে এই যে করোনা হওয়াতে এই যে কোথাও যাওয়া যায় না, সৎসঙ্গ হয় না, কার সঙ্গে কথা বলতে পারি না, মনটা খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছিল। তা কালকে একটা গুরু ভাইয়ের মেয়ের বিয়ে আমাকে বারবার বলছিল, একটু দূর যদিও আছে, তাই এই বাড়িতে এরা বলছে চল টোটো করে চলে যাবো আর যাবো আর আসবো। গেলাম, গিয়ে এত ভালো লাগলো, মানে তাদের সঙ্গে কথাবার্তা বলে তো মনটাও খুব ফ্রেশ হলো সেইতে। তা বিয়ে, তাই কালকে বিয়ের ব্যাপারটা একটু দেখলাম। সেখানে গিয়ে এই যে মেয়েটি বড় ইষ্টপ্রাণ মেয়ে, এই মেয়েটি খুব ইষ্টপ্রাণ, মেয়েটি বড় মেয়ে। এর ছোটো বোনটা সে তার মতো সে বিয়ে করেছে। মেয়েটি একটু খুব ডিপ্রেশন, যেহেতু ছোটো বোনের বিয়ে হয়ে গেছে, মানে ইষ্টপ্রাণ ছেলে ছাড়া সে চায় না, সেইভাবে বিয়ে করতে চায়। তার জন্য সে বিয়ে হয়নি। তাই যাই হোক কালকে সে বিয়ে একটি ছেলে পেয়ে গেছে। এরা ছেলেটি ইষ্টপ্রাণ, একটি স্কুলের টিচার। তা সেই কথাটা হতে হতে আস্তে আস্তে ভাবছি যে এই বিবাহ ঠাকুর মানে বিগত যুদ্ধ, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জানেন তো, আপনারা জানেন না, আমরা জানি। কারণ 1939 সালে সেপ্টেম্বর মাসের 2 তারিখে শুরু হয়েছিল, 1945 সালের সেপ্টেম্বর মাসের ওই 3 তারিখে ওটা শেষ হলো, মানে শেষ হয়ে গেল। গোটা দুনিয়া বিয়ে এই যুদ্ধটা ছড়িয়ে পড়েছিল গোটা 6 বছর। তখন আমরা জন্মান নেই, কিন্তু আমরা তো পূর্ণবয়স্ক, তখন আমাদের পূর্ণ বয়স আমাদের। তখন সেই যুদ্ধের সময় কী কষ্ট করে আমাদের থাকতে হয়েছিল। আর আমাদের যেখানে ঘর বাড়ি ছিল, বাড়ি টাড়ি ছিল, সেই অঞ্চলে একটা মানে যুদ্ধের একটা পরিবেশ ছিল। কারণ জাপান তখন বার্মা দখল করে, সিঙ্গাপুর বার্মা দখল করে ইন্ডিয়াতে আসবে করছে। আজাদিন ফৌজ তখন তৈরি হয়ে গেছে, তারা আসামে এই বাংলাদেশের ভিতরে কোহিমার ওই দিকটা লড়ে যাচ্ছে। আর আমাদের তখন ওই অঞ্চলটা মানে ব্রিটিশ আবার রিঅকুপেশন করার জন্য, বার্মা রিঅকুপেশন করার জন্য সমস্ত ঘাঁটি টাটি সমস্ত ইস্টার্ন জোনে, বিশেষ করে আমাদের যেখানে ঘর বাড়ি টাড়ি ছিল, মানে খুলনা জেলা ওই অঞ্চলটায়, ইয়েটিকে দক্ষিণ দিকটায়, আর আমাদের বাড়িটায় দক্ষিণ দিকে ছিল। দেখতাম তখন মানে মিলিটারি সমস্ত, আর ওই ইস্টার্ন ফ্রন্টটায় তখন ছিল আমেরিকান ফৌজ সমস্ত, একবার যেখানে সেখানে সব ক্যাম্প করে টুয়ে আছে, তাই অ্যারোড্রাম করা আছে, সব যুদ্ধের দাম আমার সবসময় চলতো। আর আমাদের জিনিসপত্রের অসম্ভব দাম তখন, মানে কোনো পাওয়া যায় না। বেশ মনে আছে, আমার বেশ মনে আছে, ব্রিটিশ সরকার আইন করে দিল, তখন ব্রিটিশের রাজত্ব তো, আইন করলো কারো বাড়িতে 3 মাসের বেশি খাবার, মানে ধান চাল যা আছে রাখতে পারে, সব আমরা নিয়ে যাব, পরে তোমাদের দাম দিয়ে দেবো আর রাস্তাতে দেবো। মানে ইচ্ছে করে যাদের নৌকো আছে সে নৌকোগুলো তারা নিয়ে নিল এবং দিল, প্রত্যেক সপ্তাহে থানায় গিয়ে দিতে হবে। যার বাড়িতে বন্দুক আছে সে বন্দুকগুলো দিয়ে লাইসেন্স দিয়ে থানায় জমা দিতে হবে এবং আনতে হবে তাদের কাছ থেকে প্রয়োজনে। তারপরে তেমনি সব জিনিসপত্র ওরা মানে কন্ট্রোল করে নিল। নৌকো চলাচল করতে পারে, কোথায় কী করতে পারে, এই সমস্ত সব কাইকে মানে বাড়ি সাইকেল যার আছে সাইকেল জমা দিতে হবে ইয়েতে থানায়, তার পারমিশন দিয়ে আনতে হবে, আবার পারমিশন নিয়ে করতে হবে। এই নানা রকমের আইন করতে লাগলো ব্রিটিশের আন্ডারে তখন আর কি। আর তাদের ধারণা ছিল এই ইন্ডিয়ানরা বোধহয় ব্রিটিশের বিরুদ্ধে করছে। সেই সময় গান্ধীজির আন্দোলন চলছে, সেই আন্দোলন আগস্ট আন্দোলনের সেই ইয়েতে ধরপাকড় করে সব নেতাদের তো বেঁধে নিছে। তখন যারা যা আছে তা খুশি মতো তারা চালাচ্ছে, আর রেশন করে কিছু কিছু দিত। মানে যাদের প্রতি বছর ধান চাল থেকে বিক্রি করে তাদেরও পর্যন্ত অবাক করে মানে হয়ে গেল। দুর্ভিক্ষ, ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষ করে দিল পশ্চিমবঙ্গে। কত লোক যে মারা গেল আমরা দেখেছি একটা ফ্যানের জন্য, একটা ফ্যান দাও মা, ফ্যান দাও, ফ্যান দাও, ফ্যান দাও, কত লোক মরেছে। ওরা ইচ্ছা করে যাতে
ব্রিটিশের বিরুদ্ধে এরা না লড়ে, মানে ইচ্ছাকৃতভাবে করেছিল। তা আমার মনে আছে আমরা সেই সময়কার লোক। তো এই হলো অবস্থায় যুদ্ধ 1945 সালে সেপ্টেম্বর মাসে লাস্ট আগে জার্মান ফল করলো এপ্রিল মাসে। জার্মান মানে ওয়েস্টার্ন সাইডে যুদ্ধ থেমে গেল। ইস্টার্ন সাইডে জাপান যে যুদ্ধ করছিল এই ইস্টার্ন ফ্রন্টে, সেখানে হিরোশিমা নাগাসাকিতে আমেরিকান ইয়েরা ধ্বংস করে দিল। ধ্বংস করার পরে ওরা ওই সেপ্টেম্বর মাসের 2 তারিখে জাপান ডিক্লেয়ার করলো, সারেন্ডার করলো যে আমরা যুদ্ধ সেখানে। অর্থাৎ 45 সালে সেপ্টেম্বরে যুদ্ধ, কিন্তু থমথমে রয়ে গেছে সমস্ত ইয়েরা। তখন তো চারিদিকে জিনিসপত্র তখন মানে অবাধ চলাফেরা করছে না, সব তো খুব কষ্টের সময়। তখন ঠিক সেই সময় একদিন ঠাকুর পাবনায় একটা থমথমে ভাব। একদিন ঠাকুর আশ্রমের সামনে বসে আছেন বকুল গাছের নিচে বিকেলবেলার দিকে। এক দাদা, সৎসঙ্গী দাদা জিজ্ঞাসা করছে, ঠাকুর মানে সবাই চুপচাপ, সবাই যা শান্তই আছে, যুদ্ধ থেমে গেছে, কী হবে, কোথায় কী হবে, এত একটা উড়ু ভাব। যাই হোক, সবাই বলছে যাক এখনও শান্তি আসবে, ইয়ে আসবে, বাস একটা মনে মনে ভিতরে ভিতরে খুশ ভাব। ঠাকুর চুপচাপ বসে আছেন। ঠাকুরকে চুপচাপ বসে থাকতে দেখে বেশি কথা বলেন না। এক দাদা জিজ্ঞেস, ঠাকুর আপনি আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করেন? মানে কথা কথা বলছেন, ঠাকুর আপনি আমাদের কাছে, আমরা কর্মী সৎসঙ্গীদের কাছে, বিশেষ করে যারা কর্মী ঠাকুরের কাজ করে বেড়াতো, যুদ্ধের সময় ঠাকুরের কাজ করার জন্য ঠাকুর চারিদিকে লোক পাঠাইছিলেন যেন কয়েকটা লোক না খেয়ে মরে। দুর্ভিক্ষের সময় দেখি ঠাকুর কত কায়দা করে পাবনা টামনা চারিদিকে চাল কালেকশন করে এই করে দিয়ে কেউকে দিয়ে অনেক কষ্ট করে লোকগুলোকে বাঁচিয়েছে। তা এখন কী করবে ঠাকুর, আপনি আমাদের কাছে কী প্রত্যাশা করেন? ঠাকুর চুপচাপ বসে আছে, অনেকে বসে আছে। বলছে যে ঠাকুর তাকায় বলছেন, আপনাদের কাছে আর আমি কী প্রত্যাশা করব? আপনার সুখে থাকুন, শান্তি থাকুন, স্বস্তি থাকুন, এই আমার প্রত্যাশা। থেমে বলছেন, দেখুন যে দুর্দিন আসছে, দুনিয়ার বুকে যে দুর্দিন আসছে, সেই দুর্দিনের এই যে এত লোকক্ষয় হলো যুদ্ধে, তার কিছু আগে একটা দুর্ভিক্ষ হয়ে গেছে। এত লোকক্ষয় হলো যুদ্ধে, দুর্ভিক্ষে এত লোক ক্ষয় হলো, তার আগে একটা ফ্লাড হয়েছিল। এই প্লাবনে কত ক্ষয়ক্ষতি হলো, যে ক্ষয়ক্ষতি এত হলো আর যে দুর্দিন আসছে, আমার আশঙ্কা হচ্ছে যে এর তুলনায় যে দুর্দিন আসে সেই দুর্দিনের তুলনায় এর ক্ষয়ক্ষতি কিছুই না। আমার আশঙ্কা হচ্ছে এমনি করে যদি দুনিয়া চলতে থাকে তাহলে এমন একদিন আসতে পারে যে মানুষের মনুষ্যত্ব বিলুপ হয়ে যায়। আমার আশঙ্কা হয়তো একদিন বিলুপ হয়ে যাবে, মানুষের মনুষ্যত্ব বিলুপ হয়ে যাবে। তবে এই এখনও বলি, আপনারা শিক্ষা, দীক্ষা, বিবাহ অন্তত এই 3টি কাজ করে রেখে যান। দুনিয়ার হোমরা সোমরারা কে কী ভাবছে, কে কী বলছে আমি ঠাউর পাই না, কিন্তু পরমপিতার দয়ায় আপনাদের বোধটা অত্যন্ত স্বচ্ছ এবং শক্ত ভিতের করে আছে। পরমপিতার দয়ায় আপনাদের বোধটা অনেক স্বচ্ছ, অনেক প্রবল। তাই বলি, আপনারা আমার এই মিশনকে
আপনারা হোক, বড় খোকা, মণি, কাজল, আপনারা সবাই মিলে আমার মিশনকে জগতের প্রত্যেক ঘরে ঘরে দিয়ে যান, অবিকৃতভাবে দিয়ে যান। শিক্ষা, দীক্ষা, বিবাহ, এই তিনটি ঠিক করে দেন। কী বলছেন? আগে কি বললেন? আমার মানে আশঙ্কা হচ্ছে এইভাবে যদি চলতে থাকে মানুষের মনুষ্যত্ব একদিন বিলুপ হয়ে যাওয়া অসম্ভব নয়। মানুষের মনুষ্যত্ব যদি বিলুপ হয়ে যায় তাহলে এই সমস্ত কিছুই না। ঠাকুর কত আগে দিয়ে গেছেন, দীক্ষা, শিক্ষা, বিবাহ। যুদ্ধ থেমে গেছে, সবাই যা একবার থেমে গেছে, এখন খুব ভালোটা হবে। দেখেন মানুষ এখন কোথায় নেমে গেছে, তার মনুষ্যত্ব চারিদিকে তাকায় দেখেন। একটা লোককে মারতে, একটা মাছি মারতে বা একটা মশা মারতে আমরা একটা দ্বিধাবোধ করি, কিন্তু একটা লোককে মারতে দ্বিধাবোধ করছে না মানুষ যখন তখন। এই কিছুদিন আগেও দেখলাম তালিবানরা একটা স্কুলে বাচ্চা ছেলে, 150 ছেলে মেয়ে পড়াশোনা করছো, এটা গুলি করে হুড় করে সবগুলো মেরে দিয়ে চলে গেল। আর এমনিতে আশেপাশে এই যে চারিদিকে যখন হানাহানি খোনাখানি, মানে কোনো বোধ নেই। এই যেমন ইলেকশনটা আসছে, যেমন দেখবেন কত আপনজন কত পর হয়ে যাবে, ঝগড়া দ্বন্দ্ব, মারামারি, খুনোখুনি, খানাখানি। হয়তো দেশে অনেক শিক্ষা আসবে, অনেক টাকা পয়সা হবে, অনেক, কিন্তু মানুষের মনুষ্যত্বটা আস্তে আস্তে লোপ পেয়ে যায়। আর মানুষের মনুষ্যত্ব যদি থাকে, ভিতটা, মনুষ্যত্ব ভিতটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়ায় আর কি পাবেন আপনি? তাই দীক্ষা, শিক্ষা, বিবাহ। আমরা ঠাকুরের কোনো কথা, ঠাকুর যেটাকে জোর দিয়ে বলে গেছেন, আবার একবার বলে তোমার সেটা খুব জোরের সঙ্গে শৈথল্য করছো। দেখেন আমার তো অভিজ্ঞতা অনেকটা আছে, তো কিছুটা বুঝতে পারছি, কারণ আমার তো দীক্ষা জীবনও তো অনেক কিছু হয়ে গেল, তারপরে 80 বছরের কাছাকাছি যাচ্ছে। ঠাকুরের আগে চলছি বা দেখি, মানে ক্রমে সৎসঙ্গীদেরও ভিতরে দীক্ষা হয়তো হচ্ছে কি, সে দীক্ষার কোয়ালিটি যাই হচ্ছে, যাই হোক দীক্ষা হচ্ছে, ঠাকুরকে পাচ্ছে, এটা ঠিকই। তারা হয়তো আজ না হোক কাল পাবে, চেষ্টা করে। শিক্ষাটা ঠাকুরের কোথায় অত কিছু কিছু হচ্ছে, আবার কিছু কিছু হচ্ছে। বর্তমান যা শিক্ষা তাদের কাছে আর বাদ দিলাম, কিন্তু সৎসঙ্গী জগতের শিক্ষা ওদের চাইতে অনেকটা ইয়ে। ঠাকুর এটা বলেছেন, মানে তোমরা যা হয়েছো অনেক হয়েছো, জগতের লোকের সঙ্গে কম্পেয়ার করলে তার তুলনায় তোমরা অনেক হয়েছো, কিন্তু আমি হতে চাই তোমরা আরও হও। সৎসঙ্গী জগৎ যদি অন্য জগৎ থেকে মিশাতে যান, কম্পেয়ার করবেন, সত্যি কথা বলতে কি সৎসঙ্গী জগতের অনেক অনেক উন্নত, তাদের চিন্তাধারা, ভাবধারা, মানসিক এটা তারা অনেক উন্নত সাধারণ জগতে। কিন্তু এতে নয়, ঠাকুর বলেন তোমরা আরও হও, যে তোমাদের দেখে সাধারণ লোকজন তোমাদের দিকে ঝুঁকে পড়ে, সেইতে তোমার স্বভাব চরিত্র চলনে দেখে যে এরা কী করে সুখী আছে, একই মাইনে পাচ্ছে, একই রকম অফিসে কাজ করছে, একই একটা সৎসঙ্গী ছেলে আর একটা স্বামী, সে ওই টাকা দিয়ে কেমন দিব্যি সংসার চালাচ্ছে, চলছে, কোনো তো তার দুঃখ নেই, কষ্ট নেই, ঠিকই চলছে। আবার ওই টাকা একজন নৎসঙ্গী ছেলে দেখেন সংসার চলে না, ইয়ে চলে না, অভাব অভিযোগ, দাদা কী করবো, চলছে। কারণ তাকে ঠাকুরকে পেয়ে সে স্যাটিসফাইড, ওদিকে চাষ জানে, বাড়ি মায়েরা জানে এই পয়সা কেমন করে সংসার চালাতে কষ্ট হচ্ছে, ওরা তো জানে না। হ্যাঁ, এই যে শিক্ষাটা সৎসঙ্গী জগতে যে গেছে পেয়ে গেছে, তা সৎসঙ্গী ঠাকুর বলছেন তোমরা হয়েছো অনেক, কিন্তু না আরও হতে হবে তোমাদের। তা সুতরাং আমরা ডিসকাশন করছি, কারণ আমাদের সৎসঙ্গী জগতে ঠাকুর যা চাইছিলেন সেভাবে আমরা করতে পারি নাই, জানেন তো। বিশেষ করে ঠাকুর এই বিবাহ নীতিটা খুব জোর দিয়েছিলেন। একদম আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, প্রথম জীবনে যা দেখেছি, সৎসঙ্গ ঘরে মেয়েরা বিয়ে টিয়ে হতো, এটা মনে হয় ঠাকুরের যে নীতি, এটা খুব ফান্ডামেন্টাল জিনিস। সমাজ গড়া, জাতি গড়া, দেশ গড়ার ফান্ডামেন্টাল যদি মানুষ না জন্মায় তা কী দিয়ে হবে?
এই তো মানুষ জন্মাবার প্রথম কাঠি হচ্ছে সুবিবাহ, কম্পিটেবল ম্যারেজ ঠাকুর বলেন, মানে বিধিময় বিবাহ দাও। এই বিধিময় বিবাহ যদি হতো তাহলে অনেক ভালো ভালো সন্তান জন্মাতো। কিন্তু আমরা বিবাহটা একেবারে দিন দিন দেখছি এটা উপেক্ষা করে যাচ্ছি। আগে আমরা সৎসঙ্গের ভিতরে সমস্ত আলোচনা করতাম, এখন যে সৎসঙ্গে যাই কোনদিন এই আলোচনা শুনি টুমি না। ঠাকুরের যে ফান্ডামেন্টাল জিনিস এগুলো তো সৎসঙ্গে তো আলোচনা করা উচিত। নিরামিষ খাওয়ার কথাটা কোনো আলোচনা শুনি না। তা এই যে ফান্ডামেন্টাল জিনিসগুলো চরিত্র গঠনের ব্যাপারে যেগুলো দরকার সেগুলো তো সৎসঙ্গের তো হওয়া উচিত। সাধারণ সৎসঙ্গের কথা বলে তাকে না, এখানে এখন টাইপটা চেঞ্জ হয়ে গেছে। আমি অনলাইনে কিছু সৎসঙ্গে শুনলাম দেখলাম, মানে ফান্ডামেন্টাল জিনিস নিয়ে আলোচনা আসে, ঠাকুরের মানে ইডিওলজি নিয়ে বলে যাচ্ছে, ওটা তো বক্তৃতা দেওয়ার মতো হয়ে যাচ্ছে। কিন্তু এই ফান্ডামেন্টাল জিনিস, এই বিবাহটা, কালকে আমি কেন মনে আসলো, কালকে যখন গেলাম না, ওই মেয়েটিকে দেখে খুব ভালো লাগলো। ও বিয়ে করে নেই, যে অন্তত মেয়েটি নিরামিষ খায়, সস্তনি করে, ও এরকম ছেলে না পাওয়ার মতো বিয়ে করে। ও ছোটো বোনটা সে বিয়ে টিয়ে করে নিছে, সে সৎসঙ্গে বড় দীক্ষা নিছে সেতে, কিন্তু অতখানি তারা চলে। তাই মেয়েটির দিকে ভালো লাগলো। এইরকম যদি ঘরে মেয়েরা নিজের ট্রেনিং দিয়ে দেওয়া হয়, ছেলেদের ট্রেনিং দেওয়া হয়। ঠাকুর বললেন যে প্রতিলোম বিয়ে একেবারে নিষিদ্ধ করলেন, অনুলোম অসবর্ণ অনুলোম বিয়ের কথা বলেছেন ভালো সন্তান রাখার জন্য, আর প্রতিলোম বিয়ে একেবারে তিনি ঘোর বিরোধী, কারণ এটা শাস্ত্রের কথা। যাজ্ঞবল্ক যে শাস্ত্রের ভিতরে আছে তাই তিনি ঋষি যাজ্ঞবল্ক বলে গেলেন। তাছাড়া শাস্ত্রে তো বহু জায়গায় আছে, মানে বংশ এবারে কুল, বংশ, বিদ্যা, বুদ্ধি, বয়স, সেটা সব দিক থেকে শ্রেষ্ঠ থাকবে পুরুষ। আর তারই গুণগর্ব শুনিয়ে যদি মেয়ে মুগ্ধ হয়ে তাকে বরণ করতে চায় এবং তাকে যদি দেবে স্বামিত্বে, মানে দেবত্ব বোধ করে স্বামীকে যদি গ্রহণ করে, তার ভিতর সুসন্তান আসার সম্ভাবনা থাকে বেশি। কিন্তু এখন আমি দেখছি সৎসঙ্গে ঘরে এই বিয়ে টিয়েগুলো একদম কোনো গুরুত্বই দিচ্ছে না, মানে বেশিরভাগই, সবাই যে দিচ্ছে না তা না, আমাদের অনেকেই দেখছি। আমার খুব কষ্ট হয়। কালকে ওই বিয়েটা এসে আমরা এত ভালো লাগলো এই বিয়েটা, আমি অনেকগুলো বিয়ে চিঠি আসে আমাকে দেয় চায়, কিন্তু আমি জিজ্ঞাসা করি, বলে ও না মেয়ে এসে ঠিক করেছে, ও ছেলেরা ঠিক করে নিয়েছে, আমি আর কী বলবো। কিন্তু এইটাই যে অন্তত বিবাহগুলো যেন আমরা ঠাকুরের নীতি মাফিক অন্তত কিছু কিছু ঘরে যদি ছেলে মেয়েদের ছোটোকাল থেকে ট্রেনিং দিয়ে দেওয়া হয় তাহলে তারা হয়। আমি তো একটা পরিবারকে জানি, ছোটোকাল থেকে দেখছি, সে বাড়ির তার দুটি ছেলে একটি মেয়ে, সত্যি তাই, আমার খুব ভালো লাগলো। ওদের বিয়ে বলে না, লেখাপড়া শিখেছে, বড় বড় চাকরি করে, মানে খুব বিয়ে হয়েছে, খুব ভালো ভালো লেখালেখি করেছে। সেহেতু একটা ছেলে ডাক্তার হয়েছে না, বাবা দেখবে, বাবা দেখে দিক, সেখানে বিয়ে করবে সে ছেলেটা। তখন যাই হোক, সে বিয়ে ভালোই বিয়ে হয়েছে। তাদের ঘরে দুটি ছেলে, একটা ছেলে হয়েছে, একটা ছেলেগুলো দেখেও মনে হচ্ছে এরা হবে। আবার দেখছি এরকমই অনেক ভালো সৎসঙ্গী, মানে আমরা যারা খুব ভালো চলি সমাজে, সৎসঙ্গী জগতে, তাদের ঘরে ছেলে মেয়েগুলো কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, বাবা ঠাকুরের কাজ করে বেড়াচ্ছে, তারা চারিদিকে ইয়ে হচ্ছে। অন্যের সংসার আমরা ঠিক করছি, আমার নিজের সংসার দিয়ে তাকাই না। আমার খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে যে আমরা নিজের ছেলে মেয়ে দিয়ে তাকাই না। ঠাকুর কি বলেছেন, আগে দীক্ষা নাও, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র। আগে ব্যক্তি জীবনে আমি ঠাকুরের দর্শন করলাম, যজন যজন ইষ্টিপীতি স্বস্তি সদাচার, যাই হোক আমি এইটি আমার দাম্পত্য জীবনে চলিয়ে দিতে হবে। আমার স্ত্রীকে ঠাকুর মুখে করে তুলতে হবে, ঠাকুর মুখে হলে তখন সে আমার প্রতি টান আসবে, যাবে। ব্যক্তি, দম্পতি, গৃহ, এইবার সন্তান সন্তান হবে, গৃহটা ঠিক করা, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র,
আমি আগে দীক্ষা টিক্ষা নিয়ে আমি দাম্পত্য জীবনে ব্যক্তি জীবনে বা গৃহ না দেখেই একবার চলে গেলাম ঘুরে, বুঝলেন তো। আগে ঠাকুরের কাজ করে বেড়াচ্ছি, ঠাকুরের কাজ করে দাঁড়ান দীক্ষা দিয়ে বেড়াচ্ছি, সবাইকেই করছি, অত নিজের ঘরে করছি না। এটা তো না, এটা ঠিক না। ঠাকুর কি বলেছেন আগে ব্যক্তি, দম্পতি, গৃহ এই তিনটাকে ঠিক করে নাও, তারপর তো এগোবে। আমি যদি ঠিক থাকি তাহলে আমার দাম্পত্য জীবনে ঠিক আসবে, আমার ব্যক্তি জীবনে তাকে নিয়ে যজন ইষ্টবিজি করা হয় একটা ব্যক্তিত্ব গ্রো করবে, তাকে নিয়ে চলতে গেলে একটা ব্যক্তিত্ব গ্রো করবে। আর এই ব্যক্তিত্বকে সম্মান দেওয়ার জন্য ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়ে আমার স্ত্রী আমার প্রতি আকৃষ্ট হবে। কারণ আমি যা বলছি কাজে যদি তা না করি সে কিন্তু আমাকে শ্রদ্ধা করবে না। হয়তো যেহেতু আমি স্বামী, আমার কাছে সে খানিকটা বসে আছে বলে আমার কথায় আমাকে খুশি করার জন্য এটা ওটা বলছে, কিন্তু মনে মনে শ্রদ্ধাটা আসে আনে না যে তুমি যা বলো তা করো না, তাই তো। তা আমার ব্যক্তি জীবনটাকে ঠিক রাখতে হবে। আমরা যাজন করি এখানে ওখানে করে বেড়াই, কিন্তু বাড়িতে যাজন টাজন হয় না, কারণ অসুবিধা আছে। কারণ কি যে আমার দুর্বলতা, আমার সব কিছু আমার বউ আমার ছেলেমেয়েরা জানে। তা আমি যা বলি তারা মনে মনে হাসবে, হয়তো ভয়তে বা যেহেতু বাড়ি কর্তা আমাকে একটু খাতে টাতে করবে, কিন্তু তারা করবে না। সেই আমি বলেছিলাম সেইটাই একবার যাজন সম্বন্ধে, অনেক পুরনো গল্প, পুরনো দিনের পাবনার ঘটনা। ঠাকুরের ওই প্রেস হয়েছিল, প্রেসে বই টই সব ছাপা হতো। তা সেই সময় নারীর নীতি নারীর পথে বইটা ছাপা হচ্ছে। আর ওই প্রেসে একজন প্রুফ রিডার ছিল শরৎ সেনদা বলে একজন কর্মী। শরৎ সেনদা ওই প্রুফ দেখতেন। তা ওনার বাড়িটা আশ্রমের পাশে, রোজ সকালবেলা যান, প্রেসে যান, প্রুফ দেখেন, দুপুরবেলা খেতে আসেন, খেয়ে দিয়ে এই করে বিকেলবেলা আবার যান, আবার আসেন ওই আশ্রমের কাছে। তা এরকম দেখে কি ঠাকুর মেয়েদের সম্বন্ধে, নারীদের সম্বন্ধে অনেক কথা বলেছে, অনেক সব বাণী, ওগুলো প্রুফ দেখছে, খুব ভালো লাগছে। দেখে থেকে মনে ভাবছে বাড়িতে গিয়ে বইয়ের কাছে এইগুলোকে যদি করি তাহলে বইয়েরও চরিত্রটা ঠিক হবে। তিনি কী করলেন, বেশ কিছু বাণী ঠাকুরের নারীর বাণী মুখস্থ করছেন, পড়ে টরে। তো মনে ভাবছে বাড়ি গিয়ে আজকে তা ওনার ছেলে মেয়ে আছে, আছে, তা বাড়িতে এসছে, খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে খেয়ে দিয়ে গ্রামের বাড়ি করে রাখছে, বারান্দায় বসে তামাক খাচ্ছে। তা এমন সময় ওনার স্ত্রীকে, স্ত্রী খাওয়া দাওয়া, ওনার খাওয়া গেছে, স্ত্রী খাওয়া দাওয়া করবে। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখছে খাওয়া দাওয়া হয়ে গেছে। তা মায়েদের খাওয়া দাওয়া থালা গটি বাটি এটা ওটা ধোয়াধুয়ি করবে, দেরি হয়। তা এমন সময় ওনার স্ত্রীকে ডাকছে। তো আগেকার দিনে তার মানে স্ত্রীকে নাম ধরে ডাকে না, তা তার মেয়ের নাম ছিল কালী। তারা ও কালীর মা তুমি কি করছো? সে দুজন ডাকার বলে, কেন কী দিয়েছে তোমার কাজ হলে একটু এদিকে আসো তো। যাই যেমন করে আর কি, সেইটাই আবার ডাকাডাকি করছে, কারণ তার ভিতরে ছটফট করছে ঠাকুরের ওই বাণীগুলো কালীর মাকে শোনাবে। হ্যাঁ, কারণ ঠাকুরের এত সুন্দর সুন্দর বাণী, সেইতে ডাকাডাকি বলে কাজ ফেলে টেলে দিয়ে চলে আসছে। যখন আসছে, বসো, জানো ঠাকুর মায়েদের সম্বন্ধে কী সব কথা বলে, জানো কি দামি দামি কথা, এগুলো যদি আমরা এই কার্য করো, শোনো, তাহলে এই তুমি এগুলো শোনো। উনি যখন মুখস্থ আছে একটা বলছে আর সেটা ব্যাখ্যাও করছে। তারপরে এমন সব বৃষ্টি নেমে গেছে, যত বৃষ্টি হচ্ছে, তো বারান্দায় বসে কালীর মা ব্যস্ত হয়ে আছে, তার চিন্তা আছে থালা গটিয়ে কখন দেবে, আর ওদিকে তো মনেই যাচ্ছে না। কারণ ঘরের মেয়েরাও ঠাকুর অত বড় কথা, ওই সমস্ত কথা কী আর কানে ঢোকে। বারবার বলার পরে বৃষ্টি থেমে গেছে, বেশ খানিকটা সময় হয়েছে। শোনো, বৃষ্টি থেমে গেছে, তুমিও কাজে যাও।
তখন থেকে ফ্যাস করছো, আজ ওরে ফ্যাসর করছো। এই বলে সে চলে গেল। হতাশ হয়ে, আরে আমি এতক্ষণ ধরে কালিমাকে বুঝলাম, কালিমাকে শুনলো না, হ্যাঁ আমার এত চিন্তা। কী করবে, বড়ক্ষণ হয়ে বৃষ্টি হয়ে গেছে, ছাতাটা বগলে করে তো নদীর পাড় দিয়ে, পদ্মার পাড় দিয়ে, বাঁধের পাড় দিয়ে যেতে যেতে ঠাকুর বাড়ি, ঠাকুরের প্রণাম করে ওই ইসে যায়, প্রেস ঘরে যায়। তার সেই শুধু শুনে বিকেলবেলা গিয়ে ঠাকুর বারান্দায় বসে আছেন, মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন, অন্তর্যামী, কিন্তু সবই জানেন, দেশে আছেন, দেখতে দূর থেকে আসছে, এসে ঠাকুরকে প্রণাম করে চলে যাবে আর কি। ও শরৎদা, কী খবর? হ্যাঁ ভালো আজকে, কারণ আপনাকে দেখে মুখটা কেমন বড় বেজার লাগছে। না তো না 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 কি আপনার বেজার? ঠাকুর কি বলবো জানেন, আপনার এত দামি কথা, এইগুলো ভাবলাম আমি তো প্রুভ করছি যে অন্তত এই দামি কথা কার কাছে বলি। তাই আজকে ভাবলাম কালীর মাকে আমি একটু শোনাই, যদি কালী মার কাজে আসে। কালী মাকে বলার পরে অনেকক্ষণ পরে শুনলো, আমি ভাবছি শুনছে বুঝি, কিছুক্ষণ পরে কয় কি ফ্যাস করছো, যাও কাজে যাও, আজ ওরে ফ্যাসর করতে চলে গেল। আর ঠাকুর বলল, ও সর্দা বলেন কি রে, হ্যাঁ এত অ্যাডভান্সেস করে বলে ফ্যাস, তারপরে আজুরে ফ্যাসর, হ্যাঁ বলেন কি কাজ বলে ঠাকুর একটু গম্ভীর হয়ে গেলেন। জানেন, যাজন করা নিজের লোকের কাছে বলা খুব কঠিন, নিজের লোকেরা আপনজনের কাছে যাজন খুবই কঠিন। এই ধরুন নিজের বউ, ছেলে মেয়ে, কারণ তারা তো জানে আমার কোথায় দুর্বল, আমি যা বলি তা কাজে লাগে, খুব কষ্ট। এবার চুপ করে এক দাদা তখন বললেন, তাহলে নিজের লোকরে কী করে যাজন করবো? ঠাকুর এক্সাম্পল হতে হয়, উদাহরণ হতে হয়। আমরা ছেলে মেয়েকে সন্ধ্যেবেলা প্রার্থনা করতে বসছি, হয়তো আমি বসছি, আমার স্ত্রী বসছে, ছেলেমেয়েরা তার শুনছে, তাই যদি খেলে বেড়া চলে গেছে, ডাকাডাকি করে তারা বসতে চায় না। তখন এক্সাম্পল হতে হয়, ঠিক আছে সন্ধ্যে হয়ে গেলে কাটলাম, বাজালাম, সেই করলো, দুজনে বসলাম, করলাম। একদিন, 2 দিন, 3 দিন ছেলেমেয়েরা যখন আসবে তখন দেখবে যে বাবা আমার বসে আছে ঠাকুরের কাছে, তাদের আস্তে আস্তে ভিতরে গজাতে একদিন তারা এসে নিজের করবে। এক্সাম্পল হতে হবে, মানে তাদের কাছে উপদেশ না দিয়ে বরং সেখানে নিজের এক্সাম্পলটা হোক। নিজের ছেলে মেয়েকে মানুষ করতে গেলে, নিজের লোককে করতে গেলে এক্সাম্পল হওয়া বড় যায়, বিশেষ করে স্ত্রীর কাছে। আমরা কি বলবো, বলতে নেই কেন, এইসব আমরা ইসে চলে যায় তো, ইন্টারনেটে চলে যায়, সেটা বলতে পারি না, অনেক কষ্ট হয়। আমি তো একজন যদিও কর্মী বলি, কারণ কর্মীর বিরুদ্ধে কিছু বলতে চাই না। দেখেছি অনেক বাড়িতে, বাইরে আমরা খুব ঠাকুরের কথা ভক্তি দেখছি, বাইরে খুব দেখছি, বাড়িতে স্ত্রী বা ছেলেমেয়েরা ঠাকুরমুখী না দিয়ে বললাম, দাদা অমুক দাদা যাবেন তো আমরা, কেন এরকম করেন আপনার 3-4 জন বলে ফেললেন, মানে বাড়ি মাটি, মানে একটু অন্যভাবে, মানে নেগলেক্টেড ভাব দেখলাম। তা এই যে নেগলেক্টিভ ভাব যদি আমার প্রতি আমার স্ত্রীর আসে, আমি বাইরের লোকের কাছে কি আমি এক্সাম্পল সেট করবো? পারিবারিক জিনিসটা এটা আমার উপর নির্ভর করে। আমরা মানে সীতার মতন মানে সতী সাবিত্রী স্ত্রী চাই, আমি রাম হতে চাই না। ঠাকুর বলেন, তুমি সীতার মতো স্ত্রী পেতে চাও, সতী সাবিত্রী, তুমি যে রাম হতে হবে, তা রাম হওয়ার কথা ভুলে যাও। তা আমরা তো ভুলে যাই। বিশেষ করে আমরা যারা সৎসঙ্গ, সাধারণ সৎসঙ্গ কথা বলছি না, আমরা যারা একটু ঠাকুরকে নিয়ে চলি ফিরি, আমাদের দেখি সে এক্সাম্পল দেখি, অনেকে তারাও হয়, অনেকে আসে যে ওই পরিবারে যাই, তাদের কথাটা বলে পরিবারকে দেখে, লক্ষ্য করে তারা। যেমন এখন তো ঠাকুর বাড়ি যেতে পারে না,
ঠাকুর পরিবারের সঙ্গে মিশতেও পারে না। তাই একটু দেখি যে দাদা হয়তো ঠাকুরকে নিয়ে বলে, ঠাকুরের কথা বলে টলে, বা কোনো কর্মী টর্মী তার বাড়িতে যাইলে সেখানে গিয়ে যদি দেখি সাধারণ পরিবারের মতো সেই পরিবারও মানে ঝগড়া দ্বন্দ্ব হচ্ছে, হচ্ছে, কোনো ইয়ে নেই, এলে ফেলে ওরা তার মনে ব্যথা পাবে, তারা তো কিছু শিখতে পারবে না। সুতরাং আমরা প্রত্যেকটা সৎসঙ্গী ঠাকুরকে ধরে ঠাকুরগত হয়ে যদি আমরা চলতে চাই, মানে দীক্ষা শিক্ষা বিবাহ, আমি বিবাহের পরে বেশি এখনও জোর দিই সব জায়গায়, যে যেন বিয়েটা যেন না হয়। অন্তত আমরা যেখানে ঠাকুরের কথা সৎসঙ্গ করি প্রত্যেক পরিবারের মানে ঠাকুরের ভাবধারায়, মানে যেন একেবারে প্রতিলোম না হয়, সুশিক্ষার মতো না হোক। কারণ আমরা চাই ভালো প্রোডাকশান, আর যে ভালো সন্তান যদি না হয় তাহলে এই দেশ জাতি কি হবে? ওদের দেখেন না, মানে আপনি ভাবছিলেন হয়তো সরকার যে ব্রিটিশ চলে গেলে বোধহয় দেশ ভালো হবে। দেশ স্বাধীন হয়েছে, অনেক দিক এগিয়ে হয়েছে ঠিকই, কিন্তু মানুষের সুখ শান্তি স্বস্তি কোথায়? দেখেন, নিশ্চিন্তে থাকতে পারবেন না, চরিত্র মানুষের নেই, কোথায় মানুষ নেমে যাচ্ছে, কোথায় কোন দিক থেকে। তাই ভাবছি কালকে বিয়েটা এসব একদম মনটা এতই লাগছে যে অন্তত 2-4টে ঘরও যদি যে ছেলে মেয়ে যাদের আছে সেই ছেলে মেয়ের মাথার তো ঢুকিয়ে দেওয়া, যেন কোনদিন প্রতিলোম বিয়ে যেন না হয়। মানে প্রতিলোমজ সন্তান মানে অত্যন্ত মানে তারা মানে সমাজের একেবারে ধ্বংসকারী, সমাজটাকে শেষ করে দেবে। বাইরের দিয়ে দেখা যাবে হয়তো অনেক কিছু লেখায় পড়ায় দক্ষয় তারা অনেক কিছু আছে, কিন্তু তাদের ভেতরে যে সন্তান আসবে না, তারা একদিন দেবে শেষ করে। তাই বিবাহটা সৎসঙ্গের ভিতরে বিয়ে ব্যবসাটা বাড়ির ছেলে মেয়ে দেখবেন, নিজের ছেলে মেয়েদের ভিতরে মাথাতে ঢুকে ধরে অন্তত তোরা চলিস না। আধুনিক জগতে ঠাকুর যেমন এডুকেশন, সহশিক্ষাটা ঠাকুর পছন্দ করতেন না, কিন্তু উপায় নেই, এখন চারিদিকে তো সহশিক্ষাই ভর্তি হয়ে গেছে, আপনি কত করবেন? তবুও তার মধ্যে ছেলে মেয়েদের মাথাটা ঢুকিয়ে দেবেন, তোরা চলবিস ফিরিস, যেন তোদের বৈশিষ্ট্যটা বজায় রেখে চলিস। হ্যাঁ, বৈশিষ্ট্য আমি তো দেখি, দেখুন স্কুলে হয়তো কলেজে খুব বেশি সুবিধা না, এখন যে প্রাইভেট যে স্কুল এগুলো আছে না, কোচিং আছে, কোচিংয়ে পড়তে যায় রাত্রিবেলায়, ছেলেমেয়েরা একসঙ্গে পড়ে আসছে, সেখানে তো কন্ট্রোল নেই। স্কুল কলেজে কিছুটা তো কন্ট্রোল আছে, সেখানে মাস্টার হোক বা হোক বা সহ শিক্ষক যারা আছে তারা হয়তো নজর থাকে বা থাকে, অথবা সুবিধা নাও করতে পারে। কিন্তু এই যে কোচিংগুলো হয়, আমি দেখেছি হয়তো রাত্রিবেলা কোচিং হচ্ছে, তারা নিজেরা যাচ্ছে, ছেলেমেয়েরা যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে তারা খোঁজ রাখে না, ফলও খুব ভালো হচ্ছে না, তাদের দেখছে পরবর্তীকালে একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো এই যে বর্তমান যুগে এরকম হয়ে গেছে, স্কুলের পড়া বা কলেজের পড়া শেষ না, তারপর আরেকটা পড়া আছে যেটাই কোচিং, এটা সিস্টেম হয়েছে। আমাদের যুগে ওর তো ছিল না, ওসব ছিল না, ওরা স্কুল পড়ায় শেষ। আর তখন তো আমাদের সময় এডুকেশনটা সবই তো স্কুল, ছেলেদের স্কুল আলাদা, মেয়েদের স্কুল আলাদা, যা দেখতো, এত স্কুল কলেজও ছিল না। যাই হোক, কিন্তু সমাজের এমন যেন হয়ে গেছে, এখন যেন সব সমান হয়ে গেছে, চাকরি বাকরি করছে মেয়েরা সব উন্নত হচ্ছে, লেখাপড়া শিখতে করতে হয়ে, কিন্তু বৈশিষ্ট্য হারায় ফেলছে। যে ঠিক বৈশিষ্ট্য রক্ষা করে যদি চলতে পারে তাহলে খারাপ না, ভালো, কিন্তু কোথায় পাচ্ছে? সে হয়তো খুব একটা বড় দরের হোমরা চোমরা হলো একটা মেয়ে বাচ্চা, তার সন্তানটি কী হচ্ছে খোঁজ নিতে হবে, সেইটাই হচ্ছে ইয়ে। সে তো একটা হোমরা চোমরা হলো বাড়ি, দেখবেন প্রথমে দেখেন বড় বড় হোমরা চোমরারা সে মায়েদের ঘরে একটু হচ্ছে, দেখেন আদর্শ যদি না থাকে, আদর্শ যদি থাকে সেই অবস্থা চলে, তাহলে হয়তো কিছুটা হতে পারে। তাই আমাদের ছেলে মেয়েদের মাথার মধ্যে ঢুকে দেওয়া যে চালনা করো, বিয়ে থাটা ঠিক করে করো, চলো এগো, সেইতে। আমার
নাতি নাতনি মানে আমার ভাইয়ের নাতনি আর কি, ছেলের মেয়ে আমেরিকা গেছে, মানে এই করোনার আগে একটা স্কলারশিপ নিয়ে আমেরিকা পড়তে গেছে। অল ইন্ডিয়া বেসিসে কি পরীক্ষা টিকে দিয়েছিল, দিয়ে টিয়ে সেখানে কি পেয়ে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কলারশিপ নিয়ে ইউএসএ গেছে। ও আমার কাছ থেকে আমার মধ্যে দীক্ষাও নিয়েছিল, ওই একমাত্র মেয়ে। ওর বাবা মার একটা খুব ইচ্ছা আছে তা না, দরকার নেই বিয়ে থা দেবো দেবো, ও না আমি আরও পড়াশোনা করবো, আরও পড়াশোনা করবো, যা হয় সেইটা দেখতে দেখতে। তো ওর মা বলেছে যা তোর ঋত্বিকের সঙ্গে, আমার নাতনি, তোর ঋত্বিকের পর অনুমতি নিয়ে যাবি টাবি। তা আমি বলছি দেখো তোমার এত আকাঙ্ক্ষা এত আমি তো নিষেধ করবো না, হও বড় হও, হতে পারে জগতে গার্গী মৈত্রী তখনকার দিনে তারাও তো খুব বড় বড় ছিল, কিন্তু তাদের বৈশিষ্ট্য কোথাও নষ্ট করেনি, দেখেছ? আর্য ঋষিদের যুগেও নারীরা কত উন্নত ছিল, হ্যাঁ। সেই গার্গী তো গাড়ির সঙ্গে হচ্ছে মানে হ্যাঁ গার্গীর সঙ্গে যাজ্ঞবল্ক্যের ডুয়েল হচ্ছে, তর্কযুদ্ধ হতে হতে তখন গার্গী এত উপরে উঠে গেছে, সে বলছে দেখো এরপর যদি তুমি কিছু বলতে চাও তাহলে তোমার অস্তিত্ব থাকবে, লোপ হয়ে যাবে, তুমি পড়ে যাবে, সেই তো বলতে। তখন বলছে ঠিক আছে আমি চুপ। গাড়ি গেছে যাজ্ঞবল্ক্য, ঋষি যাজ্ঞবল্ক্য কত বড় যুগে একটু তিনি চুপ করে গেলেন। সেই যুগে গার্গী মৈত্রী রসুনদাস রাজভাই এরা কত বড় উন্নত কত ছিল, তা তারা যদি সেই যুগে সেই ইয়েতে বৈদিক যুগে তারা এত ছিল, বর্তমান যুগেও থাকবে না কেন, মেয়েরা উন্নত থাকবে, কিন্তু তাদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য না, তুমি যাচ্ছ ঠিক আছে বৈশিষ্ট্য। তা মাঝে মাঝে ফোন টোন করে, সে তো পড়াশোনা খুব ভালো, সে একটা ওদের 3 বছরের একটা কি কোর্স থাকে, করবে করো বড়ো হও ইয়ে হও, এবং মনে রেখো সেই যাজ্ঞবল্ক্যের 2 স্ত্রী ছিল, ঋষি যাজ্ঞবল্ক্য, মৈত্রী আর ছোটো জনের নাম কি জানি বুঝে গেলাম, সে সব ভুলে যাইব এত ছিল। যাই হোক ওরা 2 আপন 2 বোন। এখন যাজ্ঞবল্ক্য শেষ জীবনে, আগে ঋষিরা তো অনেক ব্যস্ত, যাজ্ঞবল্ক্যের যখন বয়স 80, সেই সময় দ্বিতীয়বার বিবাহ হয়, 80 হয়। ও 150-200 বছর বেঁচে ছিল, 170-90 বছর। আর যাজ্ঞবল্ক্য ওই 150-200 বছর যে কোনো ঋষিরা বাঁচত। তা যাজ্ঞবল্ক্য এখন তার আশ্রম টাশ্রম দিয়ে, ওরা তো ইচ্ছা মৃত্যু ওদের, চলে যাবো আমার শেষ হয়ে গেছে। তা বড়জন হচ্ছে মৈত্রী, তাকে বলছে আমি তো চলে যাবো, তুমি কী চাও আমার কাছে, কি আশা করো? না প্রথমে ছোটজনের কাছে বলেছে, ছোট নামটা ভুলে যাই একদম, এইমাত্র মনে ছিল, ওর আপন বোন 2 বোন। তা বলছে যে আপনার যা ইচ্ছা, আপনার 2 বোন আছে, আপনি আশ্রমে সব কিছু ভাগ করে দিয়ে যেতে পারেন 2জনকে, আমার বাকি যা দেবেন তাই নিয়ে নেবো, সেইটা ঠিক আছে। তারপর বড়জনকে দিয়ে গেছে, মানে মৈত্রীকে, তাহলে আমার কিছু চাহিদা নেই, আমার ব্রহ্ম মার্গটা আমাকে দেখাই দিয়ে যান, ব্রহ্ম মার্গের কলা কৌশল, ব্রহ্ম মার্গে পেতে হলে কী করতে হয় সেইটাই আমি চাই, আমার আর কিছু দরকার নেই, মানে বিষয় সম্পত্তি তো তার কিছু না, ব্রহ্ম মার্গ। মৈত্রী সবার আমি সব বিষয় হতাম, ওকে হ্যাঁ ব্রহ্মমার্গ মানে ধ্যান ধারণা সাধন ভজনের যে ব্রহ্মপাতটা, ব্রহ্ম মার্গের মার্গটা মানে পথটা আমাকে দেখাই দিয়ে যান, ওইটাই চাই। তথাস্তু তাকে তাই দেখালো যে
কী করে। তা দেখুন মেয়েরাও সাধারণ ভজনে ব্রহ্মমার্গ পর্যন্ত তাদের ক্ষমতা তাদের রাখতো সেইতে। আমরা লেখাপড়াটা করছি, এক বর্তমান শিক্ষা টিক্ষা হচ্ছে, মানে আর্য ঋষি প্রবর্তিত যে ইয়েটি এগুলো আমরা একটু জানি না, পড়াশোনা করি না। সেই যুগের কত উন্নত ছিল মারিয়া সেতে বাবা। যাই হোক, আমার আজকে এটা ছিল যে বিয়েটা এইসব নিয়ে যদি আলোচনা করে ডিটেলস, এ তো আমরা এখানে বসে বসে তো আর ডিটেল না। মানে ঠাকুর কী বলেছেন বিয়ে সম্বন্ধে, অনুলোম বিয়ে, প্রতিলোম বিয়ে কাকে বলে, অনুলোম বিয়ে কাকে বলে, কী করে স্বামী সিলেক্ট করতে হয়, কী করে মেয়েদের কত কথা বলে গেছেন ঠাকুর। বিবাহ বিধারণা বলে ঠাকুর একটা বইও দিয়েছেন, বানিয়ে দিয়েছেন। এই বিয়ের পরে জোরটা দেওয়া খুব দরকার যদি আমরা ঠাকুরকে নিয়ে চাই। তা দীক্ষা, শিক্ষা, বিবাহ এই তিনটে ঠাকুর বলতে গেলে দীক্ষা হয়তো হচ্ছে, হওয়ার পর তাকে শিক্ষা তাকে ঠিক করে চলতে হয়, কাম করে চলতে হয়, হয়তো কিছুটা পাচ্ছে। কিন্তু বিয়ের পরে আমাদের একদম নেই, জানি না। আমার দেখবেন, আমার তো মনে হয় বর্তমান যুগের মানে খুব পার্সেন্টেজ অফ সৎসঙ্গী তারা ঠাকুরের বিবাহ নীতি জানে। ঠাকুরের হুবহু বিবাহ নীতি আমার তো মধ্যে খুব, আমি কিছু বলতে চাই না, আমার মনে হয় এরা জানে না ঠাকুরের বিবাহ নীতিরা, তাই অজ্ঞ, তারা জানে না, তাই তাদের বিয়ের সাধারণ সমাজে যেমন বিয়ে হচ্ছে তেমন তারা এই বিয়ের দিকে যাচ্ছে, ছেলেমেয়েরা জানে না। তাদের বেশি দোষ দিই না, দোষ আমাদের, আমরা তাদের শিক্ষা দিতে পারছি না। সেই জন্য বিয়ে টিয়ে সৎসঙ্গ টঙ্গ হলে টলে এসব বিয়ে টিয়ে নিয়ে আলোচনা উচিত, কাকে বিয়ে বলে, কী করলে বিয়ে হয়, কেমন করে হয়, সেইটাই বিবাহ নীতির উপর জোরটা দেওয়া খুব দরকার। ছেলে মেয়েদের ভবিষ্যৎ এটা সব করছে কিন্তু বিবাহটা যেন আমরা ইয়ে করতে পারি। বিবাহটা পরম পিতা রাতুল চন্দ্রের সঙ্গে মঙ্গল কামড়ে সব সৎসঙ্গীদের আমি বলছি যে যেন তারা একেবারে যোগ দেয়। জয় গুরু।